নমস্কার। আমার সঙ্গে রয়েছেন নোটো থিয়েটার ট্রুপের নির্দেশক এবং অভিনেতা, নাট্যশিল্পী, নাট্যকর্মী বলতে যিনি নিজেকে পছন্দ করেন বেশি, তাই তো, সেই অমর চট্টোপাধ্যায়। আর আমি ময়ূরী। প্রথমে আমি শুভেচ্ছা জানাই, আমাদেরকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই সাবেরি কালচারাল ট্রুপের সমস্ত সদস্য বন্ধুদের, সব শ্রোতাকে আমাদের ভালোবাসা জানাই। আমরা মানে অমর চট্টোপাধ্যায়, আমি এবং আমাদের সমস্ত সহশিল্পী যারা আছেন, যারা নোটো থিয়েটার ট্রুপ গঠন করেছিলেন, সেই গঠনকালে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে থিয়েটারটা হবে সাধারণ মানুষের জন্য এবং অবশ্যই সাধারণ মানুষের ওপরে নির্ভর করে, কারণ তারা থিয়েটারটাকে কখনো ঠকাবেন না, তারা আমাদের থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আজকে এই ভরা বর্ষায় কলকাতায় যখন প্রায় বন্যা হতে চলেছে, তখন অমরদাকে যিনি এই অনুষ্ঠানে পৌঁছে দিয়েছেন, অমরদার যিনি গাড়ির চালক, আমাদের বন্ধু, সেই বাপিদার কথা আমি আগে আপনাদের বলবো। উনি আজকে এই বৃষ্টি টিষ্টি, ওনার বাড়িতে জল জমেছে, তা সত্ত্বেও উনি অমরদাকে কথা দিয়েছেন বলে পৌঁছে দিয়েছেন। আর তার জন্যই আজকে আমরা দুজনে একত্রিত হয়ে থিয়েটার করতে পারছি। না হলে কর্ণধার হীরকবাবু 5টা অবধিও আমাদের সঙ্গে আলোচনা হয়েছে আমরা আলাদা জায়গায় করব, কিন্তু বাপিদা আমাদের অমরদাকে পৌঁছে দিয়েছেন এবং আমরা থিয়েটারটা করতে পারছি। মানে এইটা আমার বলতে ভালো লাগছে যে সাধারণ মানুষের ওপরে নির্ভর করে আমরা কখনো পিছু হটিনি, আমরা এগিয়ে যাই। হয়তো একটু একটু ছোট ছোট স্টেপ, কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আর বেশি সময় নেব না। আমাদের আজকের নিবেদন 3টি নাটক, ঠিক আছে? আচ্ছা, প্রথম নাটক সুদীপ্ত ভৌমিকের স্মৃতি সততই। মালার বাবার বাড়ির বসবার ঘর। মালা এবং সুজন স্বামী স্ত্রী। ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, ঘুমের ওষুধটা আজকাল কাজ করতে বড্ড সময় নিচ্ছে। ডাক্তারের সঙ্গে কথা বলো, ডোজ বাড়াতে হতে পারে। বলবো। আজ তো একটু বেটার মনে হলো, তোমাকে তো চিনলেন। সকালে চিনতে পেরেছেন বলে মনে হলো, বিকেলে আবার ভুলে গেছে। ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করলো আমি কে। আমি বললাম, তবু চিনতে পারলো না। এরপরে তো কি করে এরকম হলো বলো তো? এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট একজন মানুষ, সে কি করে এমন হয়ে যায়? দীর্ঘদিন বেঁচে থাকার অভিশাপ। অবশ্য অল্প বয়স হতে পারে, আর্লি আনসেট। লোকে বলে স্মৃতি সততই সুখে, কিন্তু যার স্মৃতি নেই সে কি খুব দুঃখী? ওসব কথা ভেবে কি লাভ? আমাদের এখন ভবিষ্যতের কথা ভাবতে হবে। স্মৃতি যে কত বড় অবলম্বন আমি আগে বুঝতে পারিনি। এত অসহায় লাগে। আমার মনে হয় ওকে এখন কোনো নার্সিং হোমে। অসম্ভব। আমার বাবাকে আমি কোনো নার্সিং হোমে দিতে পারবো না। বি প্র্যাকটিক্যাল মালা। অ্যালজাইমার্স পেশেন্ট হ্যান্ডেল করার জন্য ট্রেন্ড লোক দরকার। তাছাড়া আমাদেরও বয়স হচ্ছে, কিছুদিনের মধ্যে আমরাও তো রিটায়ার করব। ভুলে যাচ্ছ, আমি রিটায়ার করব না, তুমি করবে।
তার মানে? তুমি ভুলে গেছো? ও হো, সরি, আমি বোধহয় তোমাকে বলতে ভুলে গিয়েছি। আমি চাকরি ছেড়ে দিয়েছি সুজন। হোয়াট? চাকরি ছেড়ে দিয়েছো? কবে? এখানে আসার আগে। কাজে মন দিতে পারছিলাম না, ছাত্রদের ভুল পড়াচ্ছিলাম, ক্লাসে যাচ্ছিলাম না, ছেড়ে দিলাম। আমাকে একবার জানালে না? বললাম না আমি ভুলে গিয়েছিলাম, সরি। ভুলে গিয়েছিলে? এত বড় একটা ব্যাপার তুমি ভুলে গিয়েছিলে? তুমি ফিরে যাও সুজন, আমি এইখানেই থাকবো, বাবার কাছে, বাবার দেখাশুনো করব। আর ইউ সিরিয়াস? আই অ্যাম। আমার আরো আগে আসা উচিত ছিল। মালা, আমি জানি তুমি প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ। আই অ্যাম ফাইন। হ্যাঁ, আমার স্ট্রেস আছে, কিন্তু আমি এখনো ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। এটা কোনো সলিউশন নয় মালা। তুমি এখানে একা সব সামলাতে পারবে? আমি কাছে থাকলে তাও একটা কথা ছিল। তুমি পারবে না সুজন, তুমি আমাদের সামলাতে পারবে না। বেটার লিভ বিফোর ইট গেটস ওয়ার্স। কোথায় যাচ্ছ? আমি যাই, বাবাকে ঘুম পাড়িয়ে আসি। ঘুমের ওষুধ ছাড়া বাবার আজকাল ঘুম হয় না, একদম হয় না। দ্বিতীয় নাটক রবিবার, লিখেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। রবিবারের সকাল, চঞ্চল গান শুনছে সঙ্গীতা রান্নাঘরে। কি হলো? অনেকক্ষণ থেকে এক কাপ চা চেয়েছি, দার্জিলিং থেকে আনতে গেলে নাকি? হয়ে গেছে। হয়ে গেছে? যে তোমায় দার্জিলিং চা দেয় সে কোনোদিন ওই চা চোখেও দেখেনি। নাও ধরো, সে চা আমরা খেয়েছি বাবা যখন জলপাইগুড়িতে ছিলেন তখন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি এটা খেয়ে। হ্যাঁ, এতদিনে চা করাটাও শিখলে না। আমার মা যা শিখিয়েছে তার উপর দিয়ে এতদিন তো চালালে। বলো মা তারা লজ্জা করে না ভুল ধরতে? নেহাত আমার হাতে পড়েছিলে তাই এখনো বড় বড় কথা বলতে পারছো। এই যে পড়তে যদি আর কারো হাতে, বুঝতে কত ধানে কত চাল। তার বুঝছি না, হারে হারে বুঝছি। আরে আমি কেন, আমার বাড়ির সবাই বুঝছে। নেহাত আমার মা কিছু শিখিয়েছিল, না তো যে ট্যালেন্ট নিয়ে তুমি এসেছিলে তাতে আমার আর চাকরি করে খেতে হতো না। হ্যাঁ, বিয়ের পর দিন থেকে শুধু এটা করো না ওটা করো না, অথচ কি করব কিভাবে করব তা বলবে না। জিজ্ঞেস করো, বলবে তর্ক করো না। যা করেছি তা নিজের জোরেই করেছি, বুঝেছো? আচ্ছা, তুমি কি কারো ভালো দেখতে পারো না? হ্যাঁ, আশ্চর্য, একটা ছুটির দিন। হ্যাঁ, ছুটির দিন, তাই সকাল থেকে অসংখ্যবার চা, অগুন্তি সিগারেট, গান, খবরের কাগজ, আর একটু পরে বন্ধুদের সঙ্গে আড্ডা। আমার সঙ্গে ছুটির সম্পর্ক কোথা? তাই আমি কথা বললেই ছুটির দিন নষ্ট হয়ে যায়। একটা দিন দেখাতে পারো যেটা আমার ছুটির দিন? তোমার? আরে তোমার তো সপ্তাহে 6 দিনই ছুটি। সকাল 9টার পর থেকে অন্তত 7:30 পর্যন্ত ছুটিই ছুটি। রবিবার আমি বাড়িতে থাকলে ছুটি হয় না, তা জানি। একটা দিন একটু ম্যানেজ করে নাও, একটা অ্যাডজাস্ট করো। এরকম তোমার অনেক কিছুই তো আমাকে অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে 6 দিন ছুটি বলি বাড়ির কাজগুলো ভূতে এসে করে দিয়ে যায় নাকি? আর শুনে রাখো, আমি অ্যাডজাস্ট না করলে তুমি টিকতে পারতে না। ঠিক বলেছো। তার মানে? মানে টিকতে পারতাম না, বাঁচতে পারতাম শান্তিতে। শান্তি? শান্তি কাকে বলে জানো তুমি? তুমি আর শান্তি এক জায়গায় থাকতে পারে না। কেন পারে না? কে বলেছে পারে না? আমার অফিসে গিয়ে দেখো। অফিসে? ও হ্যাঁ, সেখানে তো শান্তি আছেই,
তোমার সেই সাউথ ইন্ডিয়ান পিয়ে 10 বার না বাজালে যে ফোন ধরে না। সারাদিন কি করো কিছু বুঝি না ভেবেছ। আর এই অভ্যাস তো তোমার আজকের নয়। বনানী ঘোষকে এই দেখো, বনানীকে নিয়ে কোনো কথা বলবে না। ও একজন বিখ্যাত শিল্পী, তুমি ওর ধারে কাছে যেতে পারবে না। যেতে চাইও না, কোনো কিছুই তো বাদ যায় না তার। আর তুমি বা ওর ধারে কাছে যেতে পারলে কোথায়? এখন তো তার ক্যাসেট কিনে শুনতে হয়, একটা ফোন পর্যন্ত যে করে না। অথচ কম আদিক্ষেতা তো তুমি করনি। বেশ করেছি, তোমার জন্যই ওর মতো বন্ধুর সাথে আমার আজ কোনো সম্পর্ক নেই। আর তুমি বা কম কিসে? হ্যাঁ, তার মানে কি? মানেটা কি? হ্যাঁ, তুমি কি বলতে চাও? বলে আর কি হবে, মানে তো তোমার জানা। জলপাইগুড়ি কলেজে সেই প্রফেসর তো এখনো হাল ছাড়েনি, কলকাতায় এলেই হলো। আচ্ছা, ও যখন প্রতি মাসেই আসে, ভালো চা তো ওকে দিয়েও আনাতে পারো। কলকাতায় ট্রান্সফারের জন্য যেভাবে চেষ্টা শুরু করেছে, কদিন আর ওখানে থাকবে কে জানে। ছি ছি, তোমার লজ্জা করছে না ওই মানুষটার সম্পর্কে এই সমস্ত কথা বলতে? উনি কি ধরনের মানুষ, কত বড় মনের মানুষ জানলে তুমি এইসব কথা বলতে না। এত নীচ তুমি। জানবার সুযোগ আর কোথায় পেলাম? কই, তিনি তো ছুটির দিন আসেন না, আসেন কাজের দিন ভর দুপুরে, কিংবা যাক সেসব কথা তুমি তো জানো, তাহলেই হলো। কি বলছো কি তুমি? এই কথা তুমি বলতে পারলে? তুমি জানো এর মানে কি হয়? না, জানি না, জানতে চাই না। তোমারও তো মুখে কিছু আটকায় না। বনানীকে কতটুকু জানো তুমি যে তার নামে ওসব কথা বলছো? না, আমি আর কিছু বলছি না। এই সব কথা শোনার পর আর কিছু বলার মতো প্রবৃত্তিও আমার নেই। তুমি কোথাও যাবে বলছিলে না? যাও, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, একা থাকতে চাও যখন থাকো, আমি ও ঘরে যাচ্ছি। এই না, শোনো, তুমি কোথাও যাবে না। বলো কি বলবে, বলো। আজ আমি তোমার সব কথা শুনে তবে ছাড়বো। বলো বলো, আর কি বলতে চাও? তুমি শুনতে চাও সত্যি? হ্যাঁ, বললাম তো, আজ আমি সবকিছু শুনতে চাই। বেশ, তবে শোনো, কলেজ থেকেই বনানীকে জানতাম, ভালো লাগতো ওর গান, বন্ধুত্ব ছিল আমাদের। কিন্তু তার বেশি কিছু হবার আগেই ওর বিয়ে হয়ে গেল। বিরাট ধনী হলে ওর স্বামী অঞ্জন ঘোষ ওকে বুঝতে পারেনি, ওর গান গাওয়া বন্ধ করতে অকথ্য অত্যাচার চালিয়েছে ওর ওপরে। শেষে একদিন নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে বনানী ঘর ছাড়ল। তাই নিয়ে সিনেমা পত্রিকাগুলো নোংরা কেচ্ছা শুরু করলো। শিল্পী হিসেবে বাঁচতে গিয়ে সবার সাথে লড়াই করে বনানী খুব ক্লান্ত। এখন আমি যদি ওর কাছে যাই, তা যোগাযোগ করি, তাহলে কাগজ হয়তো ওর নামে আরও কিছু কুৎসা লিখবে। তাই ওর সঙ্গে আমার যোগাযোগ শুধুমাত্র ওর গানের ক্যাসেটে। আর তুমি ভাবো, এত কথা এভাবে এতদিন ওই বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলে, একদিনের জন্য বুঝতে দাওনি? কি ভেবেছিলে এত দুর্বল আমি, না এত ছোট আমার মন? ছি সঙ্গীতা, একদিনের জন্য এ কথা মনে হয়নি আমার। আমিও বড় মনের মানুষ ছিলাম না, নইও। আমি যে তোমার কত বাজে কথা বলেছি, কিন্তু কেন যে আমি এরকম কথাবার্তা বলি জানি না, কিন্তু আমিও তো তোমার কোনো কথা শুনিনি। আমায় বলবে না? হ্যাঁ, বলবো তোমাকে। আজকে আমি সব কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ, শুনবো, বলো। এই প্রথম যৌবনে জলপাইগুড়ি কলেজের রাজীব দত্তকে আমারও ভালো লেগেছিল। 8-10টা মেয়ের মতো আমিও মুগ্ধ হয়ে ইতিহাসের ক্লাসে বসে ওর কত কথাই ভাবতাম, শুনতাম। ওর ভাইয়ের চাকরির ব্যাপারে আমার বাবার কাছে এলো, তারপর থেকেই আমার সঙ্গে ঘনিষ্ঠতা। ওর সেই ভাই চাকরি না করে পুলিশের গুলিতে নকশাল আন্দোলনে মারা গেল, আর সেই শোকে
ওর মা পঙ্গু হয়ে গেলেন। বিধবা মা, কিন্তু উনি মরলেন না। তিনি এখন জোকার বৃদ্ধাশ্রমে। ওর জন্য রাজীব আজও বিয়ে করেনি, পিএইচডি পর্যন্ত করতে পারল না। মাকে দেখতে এসেও মাঝে মাঝে ফেরার পথে আমার সঙ্গে দুটো একটা কথা বলতে চায়। এর বেশি তুমি যদি কিছু ভাবতে চাও তো। বিশ্বাস করো, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। আমি ভাবতে তো পারি না। ঠিক বলেছ, আমি সত্যি এতটাই নিয়েছি। কি যাতা বলছো? ছাড়ো ছাড়ো এই সমস্ত কথা। তুমি কোথাও যাবে বলছিলে না? যাও, তাড়াতাড়ি ঘুরে এসো। দই মাছ বানাবো, আজ দেরি করলে নিজেই ঠকবে। সে কি, দই মাছ? আরে এতক্ষণ বলেনি তো। হ্যাঁ, তাহলে আজকে বাইরের সমস্ত কাজ, আড্ডা ক্যান্সেল ক্যান্সেল। আমিও যাব তোমার সঙ্গে কিচেনে, তোমায় হেল্প করতে। না, একদম না, একদম আসবে না। আমি আমার রান্নাঘরে কারোর ঠোকা বাপু পছন্দ করি না। তুমি ঠিক সময় দই মাছ পেয়ে যাবে, বুঝেছ? এই, তার চেয়ে বরং তুমি ওই গানগুলো ক্যাসেটে একবার বাজাও না। হ্যাঁ, বড্ড ভালো গেয়েছে। সত্যি সত্যি বলছো? তোমারও ভালো লেগেছে বনানীর গান? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। আরে কি হলো? ওই দেখো, আবার ওরকম করে কি দেখছো? বিশ্বাস হচ্ছে না? তাহলে তাহলে আরেকবার দার্জিলিং হয়ে যাক। হ্যাঁ, বুঝেছি। এতক্ষণে তো আমি ঠিক বুঝে গেছি। ঠিক আছে, আমি আজকের মতো করে দিচ্ছি চাটা। কিন্তু কিন্তু আমিও বুঝেছি। তুমি বুঝেছো? আজ আর কোনো কথা না, কোনো কথা না, কোনো কথা না, কোনো দিন কোনো কথা নয়। তুমি না সত্যি বাবা। আমাদের শেষ নাটক সর্বস্ব লিখেছেন শ্রদ্ধেয় অগ্নিমিত্র। সোমা যে যুক্তি দেখিয়েছে সেটাকে তুমি তার একটা অজুহাত বলে মনে করছো? এখন তাই মনে হচ্ছে সত্যদা। হয়তো গৌতমের সঙ্গে ওর মিল হয়নি, হয়তো গৌতমকেও নতুনভাবে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। তাই বিয়ের পরে 8 মাসের ভেতর 2 বার সুটকেস গুছিয়ে সে আমার কাছে চলে এসেছে। তার বক্তব্য তোমাকে দেখার কেউ নেই, তাই সে চলে এসেছে। হ্যাঁ, 8 মাস হয়ে গেল গৌতমের সঙ্গে তার বিয়ে দিয়েছি, সে নবযুবতী। তার ওই অজুহাত তুমি আমাকে বিশ্বাস করতে বলো সত্যদা? আমি তোমাকে কিছুই বিশ্বাস করতে বা অবিশ্বাস করতে বলছি না অনুসুয়া। সবে 8 মাস হয়েছে সোমার এই দ্বিতীয় বিয়ে। আমার মনে হয় তাকে আরো কিছুটা সময় দেওয়া দরকার। আর কত সময় দিতে হবে সত্যদা? তুমি বিয়ে করনি, দাম্পত্য জীবন কেমন করে গড়ে ওঠে সেটা তোমার জানা নেই। একটা একটা করে 8টা মাস যথেষ্ট সত্যদা, যথেষ্ট। না অনুসুয়া, একটা ঘা খাওয়া মেয়ের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে 8 মাস যথেষ্ট নয়। সে ছিল তোমার পুত্রবধূ। হ্যাঁ ছিল। প্রথম কৈশোরে মা বাপ হারা ওই পাখির ছানাটাকে ওর মামা মামির অনাদর অবজ্ঞার আস্তাকুর থেকে একটা মা পাখির মতো ডানার আড়াল দিয়ে বুকে করে তুলে এনে দীপঙ্করের সঙ্গে তুমি ওর বিয়ে দিয়ে পুত্রবধূ করেছিলে। হ্যাঁ বাবা, সবই সত্যি, কিন্তু তোমারই স্নেহের ছায় সোমার প্রথম বিবাহিত জীবনে 2 বছর কেটেছে। আমি জানি আমাকে সে নিজের মায়ের মতোই ভালোবাসে। হ্যাঁ, তোমার বুকের উত্তাপের ভেতর সে পেল নিরাপদ আশ্রয়, অপ্রত্যাশিত সুন্দর নূতন জীবন। হয়তো তাই। তাহলে ওর দিকটাও চিন্তা করো। আমি কি চিন্তা করিনি? আমার অতীত বর্তমান কিছুই তো তোমার অজানা নয় সত্যদা। বাবা ছিলেন জেদি,
তার কাছে তোমার দাবি তুমি কিছুতেই প্রতিষ্ঠা করতে পারলে না। তিনি আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দিলেন। 1 বছরের ছেলে দীপুকে কোলে নিয়ে 24 বছরে আমি বিধবা হলাম। এসব পুরনো কথায় এখন এখন আর লাভ কি? তুমি যে সোমার কথা ভাবতে বললে, তাই পুরনো কথাগুলো বুক ঠেলে বেরিয়ে আসছে। নিজে বিধবা হয়েছিলাম 24 বছর বয়সে, আর আমার চোখের সামনেই সোমা তার স্বামীকে হারালো মাত্র 22 বছর বয়সে। আমার তবু ছেলেটা অবলম্বন ছিল, ওর কোন অবলম্বন রইল? কিচ্ছু না, কিচ্ছু না। আমি সব কিছুরই সাক্ষী অনুসুয়া। তোমার মাতৃত্বের মহৎ মমতাও যেমন দেখেছি, তেমনি কঠোর নির্মমতার আত্মনিগ্রহ তো দেখেছি। দীপঙ্করের মৃত্যুর দিন আমার উপায় ছিল না সত্যদা, আমার উপায় ছিল না। মেয়েটার অনার্স পরীক্ষার সেই দিনই শেষ দিন। সে যখন পরীক্ষা দিতে রওনা হবে তার একটু আগেই দীপু সব মায়া কাটিয়ে চলে গেছে। ওই অবস্থায় যদি সোমাকে দেখা করতে দিতাম, তাহলে সে আর পরীক্ষাটা দিতে যেতে পারতো না। অত ভালো ছাত্রীর ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যেত। তখন আমি চূড়ান্ত নির্মম হয়েছিলাম তা জানি, কিন্তু দীপুর নিষ্প্রাণ দেহটা সারাদিন আগলে বসেছিলাম। বিকেলে সোমা পরীক্ষা দিয়ে ফিরে আসার পর তাকেও কাঁদতে দিয়েছি, নিজেও কেঁদে লুটিয়েছি। তুমি বোধহয় আমাকে সেসব ঘটনার জন্য আজও ক্ষমা করতে পারোনি। থাক থাক ওসব কথা। আচ্ছা, সোমা শেষ কবে এসেছিল? এই তো দিন 15 আগে। হাতে সেই সুটকেস, মুখে সেই একই কথা, এখন থেকে আমি কিন্তু তোমার কাছেই থাকবো মা। তোমার কাছেই শুনেছি দীপঙ্করের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু ছিল গৌতম। হ্যাঁ, গৌতম সত্যিকারের সচ্চরিত্র, মার্জিত রুচি, হৃদয়বান ছেলে। আমি জানি দীপুর বন্ধুদের মতো সোমা তাকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করত। গৌতমেরও মা বাবা তো কেউ নেই, আমাকে সে মায়ের মতোই দেখে। তার মতো ছেলের হাতে সোমাকে দিয়ে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম সত্যদা, কিন্তু আমার কি হলো? দীপঙ্করের মৃত্যুর 1 বছর পরেই তুমি ওই কঠিন এক্সপেরিমেন্টে হাত দিয়েছো অনুসুয়া। ধৈর্য তোমাকে ধরতেই হবে। না না, এক্সপেরিমেন্ট নয়। তুমি তো জানো সোমার সম্মতি নিয়েই আমি বিয়ে দিয়েছি। জানি, এও জানি, বেশ কয়েকবার বলার পর সে সম্মতি দিয়েছিল। কিন্তু সেটা তো সম্মতি, একেবারে রাজি হয়ে যাবে এমনটা কি আশা করা যায়? না, তা নিশ্চয়ই নয়। 2 বার সোমাকে বুঝিয়ে সুঝিয়ে আমি নিজে সঙ্গে করে ওকে গৌতমের কাছে পৌঁছে দিয়ে এসেছি। আবারও যদি একইভাবে আসে, তাহলে কি করব আমি বুঝতে পারছি না। তুমি আমাকে যা হোক কিছু একটা পরামর্শ দাও। অন্যের পক্ষে পরামর্শ দেওয়া কঠিন অনুসুয়া। যা করবার তোমাকেই করতে হবে। রাত 8টা বাজে, আমি চলি। এসো। রাত 11টা বাজে। মা এখন কি করছেন কে জানে? মাসিমা এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। আমি কাছে নেই, এত তাড়াতাড়ি মার চোখে ঘুমিয়ে আসবে না। আচ্ছা শোনো, আমি যদি আবার মার কাছে গিয়ে থাকতে চাই? আমি তো কোনোদিন আপত্তি করিনি, কিন্তু মাসিমাই তোমাকে এ বাড়িতে দিয়ে এসেছেন। বেশ তো, আবার যদি ইচ্ছে করে তাহলে মাসিমার ওখানে গিয়ে থেকে এসো। কতদিন থাকতে চাও? অনেক দিন। তাই থাকবে? তোমার রাগ হবে না? না। আমার জন্য তোমার কষ্ট হবে না? নিশ্চয়ই হবে, তবে এতদিন তো একাই কেটেছে। এখন তো আর একা নও। সেইটাই তো কষ্টের কারণ। যাকে ও নিয়ে তুমি ভেবো না সোমা। তোমার যখন এ বাড়িতে ফেরবার ইচ্ছে হবে তখন আমাকে খবর দিলে আমি গিয়ে নিয়ে আসবো। যদি খবর না দিই? জোর করে তোমাকে আনতে যাব না। কেন? আমার ওপর তো তোমার এখন জোরের অধিকার আছে। সে জোর ভালোবাসার জোর, জবরদস্তির নয়। তুমি কি ভালো। আচ্ছা, আমি ও বাড়িতে থাকলে তুমি আমাকে দেখতে যাবে না? নিশ্চয়ই যাব। রোজ? রোজ কি সম্ভব? মাঝে মাঝে অবশ্যই যাব। মা যদি সেদিন তোমাকে থাকতে বলেন? তেমন কোনো জরুরি কাজ না থাকলে অবশ্যই থাকবো। কিন্তু যদি আমি থাকতে বলি?
তুমি আমার স্ত্রী। তোমার মুখের একটা কথার দাম আমার কাছে অনেকখানি। তুমি আমার উপরে এত আন্তরিক, আমার উপর এতটুকু রাগ হচ্ছে না? না, হওয়া উচিত। কেন তোমার রাগ হচ্ছে না? তুমি বরং আমাকে ডিভোর্স দাও। ডিভোর্স? হঠাৎ এ কথা কেন সোমা? আমি জানি আমি তোমাকে সুখী করতে পারিনি। এই যে আমি তোমার কাছে থাকতে চাই না, মায়ের কাছে থাকবো বলে বারবার ছুটে যাই। তার জন্য তোমাকে আমি ডিভোর্স করব কেন? আমি অল্প বয়সে মাকে হারিয়েছি, মাসিমার কাছে পেয়েছি মায়ের স্নেহ। পাগলের মতো এসব কথাবার্তা বলো না সোমা। তুমি এত ভালো লোক হলে কেন? কেন আমাকে এত ভালোবাসলে? কেন একটা নিষ্ঠুর, হৃদয়হীন, একটা ভীষণ বিচ্ছিরি খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, মাতাল এসব হতে পারলে না? তুমি যাই বলো, আমি জানি আমি তোমাকে সুখী করতে পারিনি। হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স করো, তারপর অন্য একটা ভালো কোনো মেয়েকে বিয়ে করে তুমি সুখী হও। মা, ও মা! এ কি সুমা, তুই আবার সেই সুটকেস নিয়ে চলে এসেছিস? এবার আমি যতদিন খুশি তোমার কাছেই থাকবো। তোকে আমি কি বলবো মা? তুই যে গৌতমের বউ, তার বাড়িটাই এখন তোর শ্বশুর বাড়ি, সেটাকে তুই কিছুতেই মানবি না? কিন্তু মা, এই বাড়িটাই তো ছিল আমার প্রথম শ্বশুর বাড়ি। হ্যাঁ ছিল, কিন্তু এখন এটা তোর বাপের বাড়ি। আমি ছিলাম তোর শাশুড়ি, কিন্তু এখন তোর মা। তুই আমার মেয়ে, আমি নিজের হাতে তোকে সম্প্রদান করে বিয়ে দিয়েছি। সবই তো জানি, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তাকেও আমি সে কথা বলেছি মা, তিনি তো আপত্তি করেননি। ভুল করেছি, আপত্তি করা তার উচিত ছিল। সে কেবল তোর মুখ চেয়ে তোর সম্বন্ধেই তার কর্তব্য করে যাবে, তার প্রতি তোর কর্তব্য নেই। তুই নির্মম, তুই নিষ্ঠুর, তুই হৃদয়হীন। কেন আমাকে এমন করে বকছো মা? আমি যে তোমার দেখাশোনা করি সে তো তিনিও চান। আমি চাই না, অন্তত এভাবে নয়। কেন আমি আবার তোর বিয়ে দিলাম? তুই আমার কাছে এখানে এসে পড়ে থাকবি তার জন্য? তুই কি গৌতমকে ভালোবাসতে পারিসনি? পেরেছি মা, অমন মানুষকে ভালো না বেশে পারা যায়। তাহলে তার উপর কেন এত অবিচার করছিস? হয়তো অবিচার হয়ে যাচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করো মা, তোমাকে একা ফেলে কোনো কাজে আমার মন বসে না। কেন তুমি আমাকে আবার বিয়ে দিয়ে দিলে মা? তোর ভবিষ্যৎ ভেবেই দিয়েছি। তোর মুখে আমি হাসি দেখতে চেয়েছি, তোর কোলে আমি সন্তান দেখতে চেয়েছি। লক্ষ্মীটি মা আমার, আমার এরম ভাবে আশা ভঙ্গ করিস না। এখন তোর নিজের যে জায়গা সেই জায়গাতেই ফিরে যা। এটা বুঝি আমার নিজের জায়গা নয়? এবার আমি অনেকদিন তোমার কাছে থাকবো বলে এসেছি, আমি থাকবই। হে কি মাসিমা, আপনি এত সকালে? এবার আমি একা, সোমাকে সঙ্গে আনিনি। আজ 15 দিন হয়ে গেল সোমা আমার কাছে গিয়ে রয়েছে। হ্যাঁ, সে তো আমি জানি। জানলেই তোর দায় শেষ হয়ে গেল? স্বামী হিসাবে তোর কোনো কর্তব্য নেই? না না, খুব ব্যস্ত ছিলাম মাসিমা। ভাবছিলাম কাল পরশুর ভেতরে একবার গিয়ে আপনাদের খবরাখবর। কেবল খবরাখবর? তোর বউকে তুই আনবি না? কেন আনবো না? সোমা বলে গেছে যখন তার আসার ইচ্ছে হবে তখন আমাকে খবর দেবে, তারপরে তাকে গিয়ে নিয়ে আসবো। খবর দেওয়ার কথা সে বলেনি গৌতম, বলেছিলি তুই। কেন বলেছিলি? তোর নিজের ইচ্ছে অনিচ্ছে নেই? তোর নিজের স্ত্রীর ওপর তোর অধিকার নেই? সম্পর্কের অধিকার অবশ্যই আছে মাসিমা, কিন্তু সে আমার স্ত্রী বলে তার উপর জবরদস্তি করবার অধিকার তো আমার নেই। রাখ তোর তত্ত্ব কথা। সে অবুঝ হলে তাকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব যে তোরই, এ কথা না বোঝার মতো ছেলে কিন্তু তুই নোচ গৌতম। সোমা যথেষ্ট বুদ্ধিমতী, এইটুকু জীবনে সে যথেষ্ট আঘাত পেয়েছে মাসিমা, তাকে আমি আরো কিছুটা সময় দিতে চাই। ভুল, এটা তোর ভুল বাবা।
তোদের বিয়ের 1 বছর পূর্তে আর মাত্র 1টা মাস বাকি। ওরে, আমি তো মা, আমার কাছে কিছু লুকোস নে। সে কেন বারবার তোকে এমনি করে রেখে চলে যাচ্ছে, তাকে তুই একবারও ভেবে দেখিসনি? তুই কি তাকে ভালোবাসতে পারিসনি? এ কথার উত্তর সময় দিতে পারবে মাসিমা। তার কথা থাক, তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর আমি তোর মুখ থেকেই শুনতে চাই গৌতম। তুই কি শুধু আমার মুখ চেয়ে আমার অনুরোধ রাখার জন্যই সোমাকে বিয়ে করেছিলি? বিয়ের আগে এটা হয়তো আংশিক সত্য ছিল মাসিমা, বিয়ের পর কিন্তু অবশ্যই নয়। সে আমার স্ত্রী, তাকে মনে প্রাণেই আমি ভালোবেসেছি। কোন ভালোবাসা? সে ভালোবাসার উৎস কি মায়া, মমতা আর করুণা? সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর অকাল বিধবা বউকে সমবেদনার আবরণে জড়িয়ে রেখে তার প্রতি স্বামীর প্রেম? গৌতম, এটা হয় না, হয় না রে। কোনো মেয়েই তার স্বামীর কাছে করুণা মাখা প্রেম চায় না। তুই ওকে শ্রদ্ধা ভরা ভালোবাসায় ভরিয়ে দিতে পারলি না বাবা? আমি তো করুণা করি না মাসিমা, সোমার ব্যক্তিত্বকে আমি সত্যি শ্রদ্ধা করি। তবু হয়তো তোর করুণাবোধ সে শ্রদ্ধাকে ছাপিয়ে যায়, যাতে সে হাঁপিয়ে ওঠে। না মাসিমা, সোমা একজন স্বাভাবিক স্ত্রীর উষ্ণতা বুকে নিয়েই আমাকে ভালোবাসে। ভুল, এও হয়তো তোর ভুল ধারণা গৌতম। হয়তো সে অভিনয় করে। দীপুর বন্ধুদের ভেতর তোকেই সে সবচেয়ে বেশি শ্রদ্ধা করত। আমি যখন নতুন করে বিয়ের জন্য সোমাকে নানাভাবে বোঝাচ্ছিলাম, তখন সে বারবার প্রতিবাদ জানিয়েছে। সব শেষে তোর নাম শোনার পর নরম হলো, কিছুদিন বাদে বিয়েতেও রাজি হলো। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোর সম্বন্ধে তার ওই প্রবল শ্রদ্ধাবোধটুকু তাকে রাজি করিয়েছিল। আচ্ছা, তুই কি কখনো কথায় কথায় সোমার সঙ্গে দীপুর কোনো প্রসঙ্গ তুলিস? না মাসিমা, কখনো মুখে এসে গেলেও সব কথা ঘুরিয়ে নিয়েছি। শোন গৌতম, আমার কথা ভুলে যা। তুই যদি সোমাকে মনে প্রাণেই ভালোবেসে থাকিস, তাহলে এবার তোকে জোর খাটাতে হবে। সোমার ওপর জোর খাটাতে পারবো না মাসিমা। এবার পারতে হবে। জোর খাটিয়েই তাকে বুঝিয়ে দিতে হবে যে তুই তার স্বামী, সে তোর স্ত্রী। আমাকে ক্ষমা করবেন মাসিমা, সোমার ওপর জোর খাটাতে আমি পারবো না। পারবি না? তাহলে তুই তাকে ডিভোর্স কর। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। তোরা দুজনেই বাপু, দুজনের কাছ থেকে মুক্তি নে, আমিও নিষ্কৃতি পাই। মাসিমা, আপনাকে আমি মা বলে জানি। আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে এই আদেশ করবেন না। এ কাজ আমি করতে পারবো না। আমার একটা হিসেব ছিল রে গৌতম, এখন বুঝতে পারছি সেই হিসাবের অর্ধেকটা ছিল ঠিক, অর্ধেকটা ভুল। সে ভুল আমাকেই শোধরাতে হবে। মা! ও, কি হলো মা? ও মা, শুয়ে পড়েছো যে? ও মা, কি হলো? শরীর খারাপ লাগছে? একটু মাথা ধরেছে। ধরবে না, মাথার দোষ কি? একসঙ্গে অতগুলো খাতা নিয়ে দেখতে বসেছো। পরশু স্কুল ছুটি, 12 ক্লাসের খাতা। ওদের তো পরীক্ষার বেশি দেরি নেই। সর, কালই খাতাগুলো মেয়েদের দিয়ে দিতে হবে। আর সামান্য কখানা খাতা আছে। এখন থাক, কাল সকালে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। আমি হাত ধুয়ে এসে তোমার মাথা টিপে দিচ্ছি। সামান্য মাথা ধরাও, আপনি ঠিক হয়ে যাবে। তুই কাছে এসে বস, কথা আছে। সবই তো তোমার আপনিই ঠিক হয়ে যায় দেখি। মাথা ধরা একটু ছেড়েছে কি অমনি আবার একরাশ খাতা টেনে নিয়ে দেখতে বসবে। ওরে মা, এই মাথা ধরা আমার খাতা দেখার জন্য নয় রে। আমি যে কত প্রচন্ড অনুতাপে জ্বলছি। কিসের অনুতাপ? কৃতকর্মের অনুতাপ, ভুলের জন্য অনুতাপ। তুই আমার সর্বস্ব মা, তুই ছাড়া আমার আর কেউ নেই, কিচ্ছু নেই। অথচ তোকে সুখী করতে গিয়ে এমন ভাবে অসুখী করলাম আমি। কে বলেছে আমি অসুখী? ওরে, আমি মা, মায়ের কাছে কিছু কি লুকোতে পারবি? আমি তো তোমার কাছে কিছুই লুকোইনি মা।
লুকিয়েছিস। গৌতম তোকে ভালোবাসে না, সে শুধু ভালোবাসার ভান করে। তার সঙ্গে তোর মনের মিল হয়নি, কোনোদিন হবেও না। এসব কথা তোমাকে কে বলেছে? ওমা, এ কথা সত্যি নয় মা, সত্যি নয়। সত্যি। আমাকে দেখাশোনার ছল করে তাই তোকে বারবার তার কবল থেকে ছুটে বেরিয়ে আমার কাছে চলে আসতে হয়। না মা না, তোমার এই ধারণাটা ভুল। দাঁড়া, আমি হাত দুটো ধুয়ে আসি। এই পথ ছাড়া আমার কোনো উপায় নেই। গৌতমের মতো আদর্শ স্বামী পেয়েও তুই তাকে বড় অবহেলা করছিস মা। আমি আর কদিন, আমি মরে গেলে তোকে দেখবে কে? ভুল আমি করিনি, আমি ঠিকই করেছি। তবু আজ এই ছলনার আশ্রয় আমাকে নিতেই হবে। কি একটা ভুল ধারণা নিয়ে তুমি মিছি মিছি কষ্ট পাচ্ছ মা। মা গান শুনবে? ক্যাসেট চালিয়ে দেব? না থাক। শোন মা, আমি আজ কদিন ধরেই ভাবছি, শুধু আমার ভুলের মাসুল দিতে গিয়ে সারাটা জীবন তুই গৌতমের স্ত্রী হিসেবে অভিনয় করে যাবি, তা হয় না। আমি তা হতে দেব না। তার কাছ থেকে মুক্তি নেয়াই তোর ভালো। তুই গৌতমকে ডিভোর্স কর। তুমি বিশ্বাস করো মা, আমি অভিনয় করছি না। প্রতি মুহূর্তে তোকে অভিনয় করতে হচ্ছে। তোর এ কষ্ট আমি সহ্য করতে পারছি না। পরশুদিন সন্ধেবেলায় আমি উকিলের বাড়ি গিয়েছিলাম, সব কথা তাকে খুলে বলেছি। আমার ভুলের জন্য তিনি আমাকেই দোষারোপ করলেন। এ ভুল শুধরে নেওয়ার উপায় তিনি বলে দিয়েছেন। স্বামী দুশ্চরিত্র, লম্পট, মাতাল, রোজ মারধর করে, এই কারণগুলো দেখিয়ে তোকে ডিভোর্স চাইতে হবে। কি বলছো মা? আমি কাগজপত্র নিয়ে এসেছি। কেন আনলে মা? তার মতো মানুষের সম্বন্ধে এই জলজান্ত মিথ্যেগুলো আমি কেমন করে বলবো? আমি পারবো না মা, আমি পারবো না। দাঁড়া, তার কবল থেকে নিষ্কৃতি পেতে গেলে এ কাজ তোকে করতেই হবে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে কোর্টে খোরপোশের মামলাও করতে হবে। খোরপোশ? হ্যাঁ, খোরপোশ। তুই গৌতম সেনের বিবাহিতা স্ত্রী। স্বামী অত্যাচারে অত্যাচারে তোর জীবন দুর্বিষহ করে তুলেছে বলেই তুই বাধ্য হয়ে বারবার মায়ের কাছে পালিয়ে আসিস। কোর্টে দাঁড়িয়ে কথা তোকে বলতে হবে। খোরপোশের দাবিও নিশ্চয়ই মঞ্জুর হয়ে যাবে। বাস, তারপর তোকে নিজে কষ্ট করে কিছু রোজগার করারও দরকার হবে না। মাসে মাসে গৌতমের কাছ থেকে আদায় করা টাকায় এখানে থেকেই দিব্যি পায়ের ওপর পা তুলে দিয়ে বসে খাবি। মা, আমি পারবো না মা, আমি এটা কিছুতেই পারবো না। আমি এত দূর এগিয়েছি রে মা, আর কি পিছিয়ে যাওয়া যায় রে? কাল আর স্কুলে যাব না, তোকে নিয়ে সকাল সকাল উকিল বাবুর বাড়িতে যাব। সই সাবুত তার সামনে বসে করাই ভালো। কালই ডিভোর্স কেস দায়ের করে দেয়া যাবে। কোথায় চললি রে? শুনে যা সোমা, শুনে যা। এ কি সমাজে এই এত ভোরে? হ্যাঁ, চলে এলাম। এবারে মা সঙ্গে করে আমাকে নিয়ে আসেননি, আমি একাই এসেছি। আরে খবর দাওনি তো? খবর দিলে আমি গিয়ে না হয় তোমাকে নিয়ে আসতাম। সময় ছিল না। কাল রাতে এই আমার প্রথমবার মনে হলো তোমার কাছে এবার আমাকে একাই আসতে হবে। একা এসে নিজের জায়গাটায় আমাকে দাঁড়াতে হবে।